হয়ে গেল এটা অ্যালকেন, হয়ে গেল এটা হাইড্রোজেন আয়োডাইড। এই হচ্ছে আমার অন্য একটা মেথডে করলাম, ঠিক আছে। তাহলে আমি এই রিয়াকশনের সোজা কথা কি সাপ্লাই করবো, আমাকে H2টা পাঠাতে হবে, মানে H2 আমি বানিয়ে নিচ্ছি মিডিয়ামের মধ্যে, হাইড্রোজেন ন্যাসেন্ট হাইড্রোজেন অ্যাটম বানাচ্ছি, ঠিক আছে। এটা বুঝতে পেরেছিস প্রোডাক্ট লেখার টেকনিক। চল পরেরটা। একইভাবেই আরও একজনও আমার এই জিনিসটা সাপ্লাই করতে পারে। আমার টার্গেট হচ্ছে ভাই এখানে ন্যাসেন্ট হাইড্রোজেন বানানো। সেটা আমি কীভাবে বানাতে পারি, অনেক রিয়েজেন্ট আছে যারা ভাই রিয়াকশন মিডিয়ামে ন্যাসেন্ট হাইড্রোজেন বানায়। তাহলে তার জন্য আমি পরের একটা টাইপ অফ রিয়েজেন্ট সাপ্লাই করছি, সেটা তোর বইতে দেখবি লেখা আছে পরেরটা, জিঙ্ক কপার কাপল ইন অ্যালকোহল। জিঙ্ক কপার কাপেল ইন অ্যালকোহল। অ্যালকোহল আমি চিনি ভাই, জিঙ্ক কপার কাপেল ইন অ্যালকোহল পরেরটা আমি সাপ্লাই করছি। কার মধ্যে সাপ্লাই করব, তোর বইতে দেওয়া আছে এই মলিকুলটা, তো আমি ওটাই নিচ্ছি যেটা আছে CH3CH2Br, দেখতে পাচ্ছিস। এটা CH3CH2I এর মধ্যে হবে, হ্যালো অ্যালকেন দিলেই হবে, সোজা কথা হ্যালো অ্যালকেন দিলেই হবে। CH3CH2Br, বুঝতে পারছিস এটা হ্যালো অ্যালকেন। এটার IUPAC নেম কি হবে, CH2CH2Br এর ব্রোমোইথেন, এক্স্যাক্টলি ব্রোমোইথেন, ব্রোমোইথেন, ব্রোমোইথেন হলো। তাহলে CH2CH2Br, ওর মধ্যে দিলাম জিঙ্ক কপার ইন অ্যালকোহল, ঠিক আছে, জিঙ্ক কপার ইন অ্যালকোহল। প্রোডাক্ট আমার কি হবে, অ্যালকোহল মানে কি ভাই, মিথানল হতে পারে, ইথানল হতে পারে, ঠিক আছে। প্রোডাক্ট আমি কীভাবে করবো, একই টেকনিক আমার এক ভাই, কার্বন হ্যালোজেনের মাঝে বরাবর কাটবো, ওকে একটা হাইড্রোজেন দেবো, একে একটা হাইড্রোজেন দেবো। তাহলে প্রোডাক্ট আমার কি হচ্ছে, CH3CH3 মানে C2H6 শর্টে লিখবে এবার, প্লাস HBr। দেখ বইয়ের মধ্যে রিয়াকশনটা লেখা আছে C2H6 প্লাস HBr, বোঝা গেছে, C2H6 প্লাস HBr, ক্লিয়ার। চল তাহলে বইয়ের মধ্যে আবার মার্ক করি 12.15 আদার মেথডস অফ প্রিপারেশন অফ মিথেন্স অ্যান্ড ইথেন। তার মধ্যে 1 নাম্বার আয়োডোমিথেন, ব্র্যাকেটে লেখা আছে মিথাইল আয়োডাইড, অ্যান্ড ব্রোমোইথেন ইথাইল ব্রোমাইড। এত দেখেছিস। আচ্ছা বলতে এই যে রিয়াকশনটা করলাম, এটা কি রিয়াকশনগুলো ঠান্ডা মাথায় দেখি। দেখ ভাই আমি হাইড্রোজেন অ্যাড করছি না সিস্টেমের মধ্যে, ভালো কথা, আমি সিস্টেমের মধ্যে হাইড্রোজেন অ্যাড করছি। এখানে আমার হাইড্রোজেন যা ছিল, এখানে হাইড্রোজেন বেড়ে গেছে, CH2 এর মধ্যে আমি H2 অ্যাড করলাম। এটা রিডাকশন রিয়াকশন ভাই, হাইড্রোজেন অ্যাডিশন মানে রিডাকশন। তার পরের লাইনটা লেখা আছে, আর রিডিউসড বাই ন্যাসেন্ট হাইড্রোজেন অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, দেখতে পাচ্ছিস। তারপরে ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশনটা মার্ক করলাম CH3I প্লাস 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে H, প্রোডাক্ট হচ্ছে কি CH4 প্লাস HI। তারপর একটা লেখা আছে C2H5Br প্লাস 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে H, প্রোডাক্ট হচ্ছে কি C2H6 প্লাস HBr, হয়েছে। তারপরে দেখ লেখা আছে নিচের লাইনটাতে, ন্যাসেন্ট হাইড্রোজেন ইজ প্রডিউসড বাই দ্য অ্যাকশন অফ জিঙ্ক অ্যান্ড ডাইলুটেড HCl, পাউডার না লিখলেও চলবে, জিঙ্ক অ্যান্ড ডাইলুটেড HCl। এটা আমার একটা রিয়াকশন এর রিয়েজেন্ট হতে পারে, যেটা আমি ফার্স্ট লিখেছিলাম জিঙ্ক ডাইলুটেড HCl, জিঙ্ক HCl, জিঙ্ক ডাইলুটেড HCl, হয়েছে। ও ক্লাস 11-12 লেখা আছে জিঙ্ক HCl, ডাইলুটার লেখে না। ওর দেখ লেখা আছে তারপরে জিঙ্ক কপার কাপেল ইন অ্যালকোহল, তাহলে তোকে এটা পরীক্ষাতে মনে রাখতে হবে, আমি আইদার জিঙ্ক HCl দিতে পারি বা জিঙ্ক কপার ইন অ্যালকোহল দিতে পারি, বুঝলি, বোঝা গেছে, বুঝলাম তো। চল তাহলে এই হচ্ছে আমার আদার মেথড। আচ্ছা একটু চলে যেত 12.14.2 স্ট্রাকচার অফ মিথেনের উপরে, 12.14.2 স্ট্রাকচার অফ মিথেনের উপরে একটা বক্স আছে না, বক্সের মধ্যে একটা হেডিং দেওয়া আছে মিথেন হচ্ছে গ্রিনহাউস গ্যাস, একটা বক্সের উপর হেডিং দেওয়া আছে মিথেন হচ্ছে গ্রিনহাউস গ্যাস, ওটা তুমি মার্ক করে রাখ, মিথেন গ্রিনহাউস গ্যাস। এটা তোকে পরীক্ষাতে এমসিকিউতে জিজ্ঞেস করবে, ম্যাচ দা কলামের মধ্যে মিথেন গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে। কেন গ্রিনহাউস, ওটা আমাদের মেকানিজম নেই, ওটা ক্লাস 12-এ আগে ছিল, এখন আর নেই, ওকে। চলো একটু বইয়ের মধ্যে মার্ক করি, তারপরে আসছি পরের পার্ট। বাকিগুলো রিয়াকশন আমাদের সিলেবাসে নেই, তোকে স্কুলে দিতে পারি কিন্তু ওগুলো সিলেবাসের পার্ট না। সিলেবাসে কি গ্রুপে পাঠিয়েছিলাম প্রথম দিনই, দেখতে পারিস একদম মেনশন করে দেওয়া আছে কোন রিয়াকশন আমাদের সিলেবাসে আছে। তারপরে চলে যাই 12.15.1 ফিজিক্যাল প্রপার্টির মধ্যে নাম্বার 1, ইট ইজ কালারলেস অ্যান্ড ওডারলেস গ্যাস, কালারলেস অ্যান্ড ওডারলেস গ্যাস। 3 নাম্বার নেগলিজিবলি সলিবল ইন ওয়াটার। এরা তো ভাই পোলার নাকি নন পোলার বলতো, মিথেন ইথেন এগুলো কি পোলার না নন পোলার? আমরা পোলার নন পোলারের কনসেপ্ট কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে পড়েছিলাম। এই মলিকুলগুলোর মধ্যে কি পোলার বন্ড আছে নাকি নন পোলার বন্ড আছে? নন পোলার। তার কারণ কি, ওই যে ভাই ইলেকট্রনের কোনো ডিফারেন্স নেই, কার্বন হাইড্রোজেন সবাই সেম সেম, সবাই তো কার্বন হাইড্রোজেন থেকে বানানো, তাহলে এদের মধ্যে কোনো পোলারিটি মানে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই, তাহলে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হবেই না, তাহলে মলিকুল হচ্ছে নন পোলার। এবারে কোথাও না কোথাও আমি লিখেছিলাম লাইন লাইক ডিজলভস লাইক, তার মানে পোলার পোলারে সলিবল হয়, নন পোলার নন পোলারে হয়,
তার মানে এরা ভাই পোলার সলভেন্ট, মানে জলে সলিবেল নয়। ওই জন্য লেখা আছে লাইনটা খাতার বইয়ের মধ্যে 3 নাম্বার পয়েন্ট, ইট ইজ নেগলিজিবলি সলিবল ইন ওয়াটার। নেগলিজিবলি সলিবল ইন ওয়াটার মানে একটুখানি সলিবল হবে, ঠিক আছে। বাট সলিবল ইন অর্গানিক সলভেন্ট, সলিবল ইন অর্গানিক সলভেন্ট, ব্র্যাকেটে লেখ অর্গানিক সলভেন্টের পরে ব্র্যাকেটে লেখ অর্গানিক সলভেন্টের দুখানা নাম লেখ, লাইক অর্গানিক সলভেন্টের নাম লিখছিস দুটো, লাইক হেক্সেন, HEXANE, লাইক হেক্সেন কমা বেনজিন, লাইক হেক্সেন কমা বেনজিন। তারপরে যাচ্ছি পরেরটা ইথেন, ইথেনের মধ্যে নাম্বার 1 অর্গানিক সলভেন্টে কেন সলিবল, কারণ হচ্ছে ভাই হেক্সেন বেনজিন ওরা হচ্ছে আমার নন পোলার সলভেন্ট, ওই জন্য ওরা সলিবল, ঠিক আছে। অ্যালকোহল পোলার, কারণ ওর মধ্যে ওইচ বন্ড আছে, ওইচ বন্ড মানে ইলেকট্রনিক ডিফারেন্স। ওকে চল পরের লাইন দেখ, ইথেন, ইথেনের মধ্যে 1 নাম্বার পয়েন্ট, ইট ইজ আ কালারলেস, ওডারলেস, টেস্টলেস অ্যান্ড নন পয়জনাস গ্যাস। 3 নাম্বার পয়েন্টটা একইভাবে লেখা আছে, স্পেয়ারিংলি সলিবল মানে একই, নেগলিজিবলি সলিবল, স্পেয়ারিংলি মানে একই গল্প, ও কথায় জাস্ট লিখেছে ওরকম, স্পেয়ারিংলি সলিবল ইন ওয়াটার বাট সলিবল ইন অর্গানিক সলভেন্ট, বাট সলিবল ইন অর্গানিক সলভেন্ট। এইবারে দেখ অ্যালকোহল অ্যাসিটোনিথার কেন লেখা আছে, অ্যালকোহল অ্যাসিটোনিথার কেন লেখা আছে, অ্যালকোহল তো ভাই ওইচ বন্ড আছে, পোলার হয়ে গেল, অ্যাসিটোন তো ভাই সি ডাবল বন্ডও আছে, আমি জানি অ্যাসিটোনের স্ট্রাকচার লাস্ট নিয়ে গেছিলাম খাতার মধ্যে, অ্যাসিটোন মানে প্রপানটুন, মুখস্থ করেছিস তুই কমন নেম, প্রপানটুন খাতার মধ্যে আঁকা আছে, ওখানেও সিও বন্ড আছে, অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ, ইথার লাস্ট ক্লাসে ইথার রেখেছিলাম, যদি ইথারের নমেনক্লেচার এখন আর বোর্ডে আমাদের আসে না, সেটাও তুই দেখেছিস, ইথার রেখেছিলাম, ওখানে ওসি বন্ড আছে, ওগুলো পোলার। তাহলে ভাই পোলারের মধ্যে ইথেন কেন সলিবল হলো সেটা আমি জানতে পারবো ক্লাস 12-এ, আমাদের বোর্ডেও নেই সেগুলো, জয়েন্টে গিয়ে আছে একটা স্পেশাল টাইপের ইন্টারাকশন, আমরা সলিবিলিটি লাইক ডিসার্ভস লাইক ইন জেনারেল বলতে পারি, ঠিক আছে। এই গল্প জানবো ক্লাস 12-এ, যতদিন না থার্মোডাইনামিক্স জানতে পারছি, ঠিক আছে। তুই ব্যাপারটা এরকম ভাবতে পারিস যে অ্যাসিডের মধ্যে তো সবাই ডিজলভ হয়েই যায়, অ্যাসিডের মধ্যে তো সবাই ডিজলভ হয়ে যায়, ব্যাপারটা এইরকম, যারা স্ট্রং সলভেন্ট হয় তারা সবাইকে ওর মধ্যে টেনে নেয়, ব্যাপারটা এইরকম টাইপের। এটা যাই হোক, চলো এই কনসেপ্ট আমার তো এখন লাগবে না, এটা বুঝতে গেলে আমাকে থার্মোডাইনামিক্স জানতে হবে, অনেক রকমের ফোর্স অফ ইন্টারাকশন জানতে হবে, তারপরে বলতে পারবো। আর সায়েন্স তো আমাদের এসছেই ভাই ন্যাচারাল ফেনোমেনাকে এক্সপ্লেন করার জন্য, ঠিক আছে। চল আসছি পরেরটা, খাতা হেডিং দে লেখ, রিঅ্যাকশনস অফ অ্যালকেন, রিঅ্যাকশনস অফ অ্যালকেন, রিঅ্যাকশনস অফ অ্যালকেন, রিঅ্যাকশনস অফ অ্যালকেন, অ্যালকেনের রিঅ্যাকশন, তার মধ্যে আমরা আমাদের সিলেবাসে আছে মিথেনের রিঅ্যাকশন আর ইথেনের রিঅ্যাকশন, সিমিলার হয়তো আমরা এরপরে পড়বো অ্যালকিনের রিঅ্যাকশন, অ্যালকিনের মধ্যে পড়বো ইথিলিনের বা ইথিন মলিকুলার রিঅ্যাকশন, ইথিলিন নামটা চেনা চেনা লাগে, লাস্ট ক্লাসে শুনেছিলাম, অ্যাসিটিলিন নামটাও চেনা চেনা লাগে, লাস্ট ক্লাসে শুনেছিলাম, অ্যাসিটিলিন বা ইথাইনের রিঅ্যাকশন এগুলো আমাদের আছে। আচ্ছা দেখ, ধর আমার কাছে আছে ওটা অ্যালকেন সিস্টেম, অ্যালকেন সিস্টেম মানে কি, আমি একটা সিম্পল একটা এরকম ছবি আঁকলাম অ্যালকেন, এগুলো সব হাইড্রোজেন আছে, তোর দুখানা কার্বন আমি একটা অ্যালকেন আঁকলাম। এইবারে তুই বল এর মধ্যে তুই নতুন করে কাউকে অ্যাড করতে পারবি, অ্যাড আমি আর করতে পারবো না, কেন, কারণ ভাই প্রত্যেকটা কার্বন ফুলফিল হয়ে গেছে, বুঝতেই পারছি, আমি অ্যাড আর নতুন করে কাউকে করতে পারবো না। আমি যেটা করতে পারি ভাই এর মধ্যে দেখ হাইড্রোজেনকে সরিয়ে ওর জায়গায় ভাই অন্য কাউকে আমি লাগাতে পারি, এরকম এটা আমি করতে পারি, কিন্তু আমি এটা করতে গেলে কি হবে বলতো, হাইড্রোজেনকে সরে যাবে, হাইড্রোজেন জায়গায় অন্য কাউটা ঢুকে যাবে, এটা কি বলে সাবস্টিটিউশন ভাই, সাবস্টিটিউশন সিম্পল হিসাব। ধর ভাই মাঠে মেসি খেলছিল, মেসিকে তুলে তোকে নামালো কোচ, সাবস্টিটিউট করলো মেসিকে, মেসিকে সাবস্টিটিউট করেছে ভাই, এডিশন তো করেনি, 11 জন খেলছিল 12 জন তো আর নামায়নি ভাই, মেসির খেলা নিয়ে খুশি না ভাই, তার সাথে তোকে নামিয়ে দিল, 12 জনকে তার নামায়নি, মেসিকে তুলে তোকে নামালো, তার মানে সাবস্টিটিউট করেছে মেসিকে, তাহলে এখানে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে বিআর ঢুকলো, ঠিক আছে, বা যেই ঢুকুক এটা হচ্ছে আমার সাবস্টিটিউশন, তাহলে আমি নতুন করে কাউকে অ্যাড করতে পারছি না, বোঝা গেল। তার মানে দেখ অ্যালকেনের মধ্যে এডিশন আমার পসিবল নয়, বাট সাবস্টিটিউশন পসিবল, বুঝতে পারলাম, টার্ম মানে আমার কাছে ক্লিয়ার হলো। সিমিলার হইতে যদি আমি তোকে বলি, ধর আমার কাছে একটা আছে অ্যালকিন, এখানে ধর হাইড্রোজেন লেগে আছে অ্যালকিন, বা ধর আমার কাছে আছে হচ্ছে একটা অ্যালকাইন, এইখানে দেখ আমি কিন্তু এর মধ্যে ডাবল বন্ড ভেঙে এর মধ্যে একটা বিআর ওর মধ্যে একটা বিআর লাগাতেই পারি, তার মানে আমার ভাই এখানে কাউকে সাবস্টিটিউট করতে দরকার পড়ে না, আমি নতুন করে অ্যাড করে দিলাম, হয়তো বুঝতে পারছি যারা ছিল তারা আছে, নতুন করে কেউ অ্যাড হচ্ছে, তাহলে আমার অ্যালকিনে এডিশন পসিবল, বুঝে গেলাম অ্যাডিশন হয়েছে, এখানেও তো পসিবল, একটা বন্ড ভাঙবো এখানে অ্যাড করবো, এখানে অ্যাড করবো,
আরেকটা ওয়ান করবো, এখানে অ্যাড করবো, এখানে অ্যাড করবো। তার মানে কি বলতো, খাতার মধ্যে লেখ, নোট বলে লেখ 1 নম্বর পয়েন্ট, অ্যালকেন undergoes substitution, alkane undergoes substitution। আর 2 নম্বর লিখছিস alkene or alkyne, alkene or alkyne undergoes addition। এটাকে এমসিকিউ এর মধ্যে জিজ্ঞেস করবে। alkane undergoes substitution, আর তারপরে লিখলাম alkene or alkyne undergoes addition, লিখেছিস? তার মানে তুই আমাকে বল স্যাচুরেটেড হাইড্রোকার্বনে কোন রিঅ্যাকশন হয়, অ্যাডিশন নাকি সাবস্টিটিউশন? সাবস্টিটিউশন বুঝতে পারছি, আমি পড়েছিলাম ভাই অ্যালকেন মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর আনস্যাচুরেটেড মানে হচ্ছে অ্যালকিন অ্যালকাইনগুলো। তাহলে এইভাবেও তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে যে স্যাচুরেটেডে কোনটা হবে, অ্যাডিশন নাকি সাবস্টিটিউশন। বুঝতে পেরেছিস? চল বুঝতে পারলাম। এইবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে রিঅ্যাকশনের মধ্যে নাম্বার 1। তাহলে আমরা হেডিং দিয়েছিলাম রিঅ্যাকশনস অফ অ্যালকেন। তাহলে আমরা এখন যা পড়ছি সব চল কি রিঅ্যাকশন হচ্ছে, বেসিক্যালি সাবস্টিটিউশন রিঅ্যাকশনই হবে। অ্যালকেনের রিঅ্যাকশন মানে সাবস্টিটিউশন, বোঝা গেল? চল খাতায় হেডিং দে, রিঅ্যাকশনস অফ অ্যালকেনের মধ্যে ফার্স্ট টাইপ অফ রিঅ্যাকশন লিখ, কম্বাশন রিঅ্যাকশন। কম্বাশন, COMBUSTION, কম্বাশন রিঅ্যাকশন। ভাই টার্মটা চেনা চেনা লাগে, কারণ আমি পড়েছিলাম মোল স্টয়সিওমেট্রি পড়ার সময়, অলরেডি এখান থেকে অঙ্ক করেই ফেলেছিলাম, ঠিক আছে? তখন আমি তোকে বলেছিলাম এটা অর্গানিকের পার্ট, বই টই খুলে দেখিয়েছিলাম। তাহলে আমি এই ধরনের জিনিসপত্র করেছি, রিঅ্যাকশন লিখেছিলাম, কম্বাশন রিঅ্যাকশন। খাতার মধ্যে আছে মোল স্টয়সিওমেট্রি, বার কর, খাতার মধ্যে বার কর মোল স্টয়সিওমেট্রির খাতা, মনে হয় এটা, ঠিক আছে? তোর এখন একটা কেমিস্ট্রি খাতা মনে হয় না শেষ হয়েছে, খাতার মধ্যে বার কর দেখি মূল কনসেপ্ট স্টয়সিওমেট্রির পার্ট, যার যার খাতা করা আছে, যার যার খাতা করা আছে বার কর দেখি মূল কনসেপ্ট স্টয়সিওমেট্রি, বার করেছিস? কম্বাশন রিঅ্যাকশন করেছিলাম না ওখানে, কম্বাশন রিঅ্যাকশন করা আছে, কীভাবে প্রোডাক্ট লিখতে আমি দেখেছিলাম, এক্স্যাক্টলি কীভাবে প্রোডাক্ট লিখতে সেটা আমার দেখা আছে, ঠিক আছে? যাই হোক চল আবার করছি। তাহলে এখন করবো হচ্ছে সাপোজ আমি মিথেনের কম্বাশন। কম্বাশন দুখানা টাইপের কম্বাশন হয়। কম্বাশন মানে হচ্ছে কি বলতো, কম্বাশন মানে আমি ভাই অক্সিজেনের প্রেজেন্সে ওটাকে হিট করবো, অক্সিজেনের প্রেজেন্সে হিট করবো। একটা টাইপের কম্বাশন হচ্ছে কমপ্লিট কম্বাশন, মানে সবাই পুড়ে গেছে, ঠিক আছে? আমাদের সিলেবাসে কমপ্লিট কম্বাশনই আছে, ইনকমপ্লিট আমাদের নেই। তাহলে আমরা এখন কম্বাশনের মধ্যে করছি হচ্ছে কমপ্লিট কম্বাশন, তখনও কমপ্লিটই করেছিলাম মোল স্টয়সিওমেট্রি পড়ার সময়, ইকুয়েশন লিখে তারপর তো অঙ্কটা করতাম কম্বাশনে। তাহলে চল কমপ্লিট কম্বাশনের একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমার কাছে মিথেন, চেনা জানা এ করেছি ভাই, ইকুয়েশন লিখেছিলাম মোল স্টয়সিওমেট্রি পড়ার সময়। মিথেনকে আমি অক্সিজেনের প্রেজেন্সে হিট করব, এর উপর দিলাম হিট, মিথেনকে আমি করছি অক্সিজেনের প্রেজেন্সে হিট, আমি করছি কমপ্লিট কম্বাশন। প্রোডাক্ট আমার কি হতো বলতো, CO2 আর H2O, কার্বনের ডাই অক্সাইডটা হবে, আর হাইড্রোজেন তো অক্সাইড মানে ওয়াটারই আমার হয়, ঠিক আছে? আমার প্রোডাক্ট কি হলো, CO2 আর H2O। এই গল্প আমি দেখেছি, তোকে পরীক্ষাতে এটা লিখতে দেবে, অবজারভেশনও থাকবে কিছু হয়তো, সেগুলো দেখবো, এই অবজারভেশন বইয়ের মধ্যে মার্ক করবো। চল দেখ, এই যে রিঅ্যাকশন লিখলাম এখানে ব্যালেন্স করতে হবে, চল ব্যালেন্স শুরু করা যাক। ব্যালেন্স করার টেকনিক মনে আছে আমি কীভাবে করতাম? ব্যালেন্স দেখবে আমি যখন কম্বাশন রিঅ্যাকশনগুলো ব্যালেন্স করতাম এইভাবে করতাম, এটাকে আমি ফার্স্টে 1 রাখতাম, এইভাবে করেছিলাম, এটাকে 1 রাখতাম, তাহলে দেখলাম ভাই এখানেও কার্বন একটা, ওখানেও কার্বন একটা, ভাই ম্যাচ করেছে, খুব ভালো কথা। তারপরে আমি যেতাম হচ্ছে হাইড্রোজেনের পিছনে, এইভাবে করেছিলাম স্টেপ বাই স্টেপ। হাইড্রোজেন এদিকে আছে 4টে, ওদিকে আছে কটা, 2টো, তাহলে কি করবো, রাইট সাইডে কি করবো বল, এদিকে 4টে আছে, ওদিকে আছে 2টো, তাহলে কি করবো 2H2। অক্সিজেন কটা আছে, ডান দিকে হলো 2 আর 2 4, লেফট সাইডে কটা আছে 2টো, তাহলে কি করবো লেফট সাইডে 2, ব্যালেন্স হয়ে গেল ভাই, ব্যালেন্স হয়ে গেছে, বুঝলাম ব্যালেন্স আমার হয়েছে, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে মিথেনের কম্বাশন রিঅ্যাকশন এটা হচ্ছে আমার পরীক্ষাতে আসবে, পারবো লিখতে, সিম্পল হিসাব। কম্বাশন রিঅ্যাকশন হচ্ছে ভাই এমন একটা টাইপের রিঅ্যাকশন যে রিঅ্যাকশানে আমার প্রচুর হিট জেনারেট হয়। তাহলে রিঅ্যাকশনটাকে ইনিশিয়েট করার জন্য আমার একটু হিট দিতে হলো, তারপর আমি হিটটা সরিয়ে নেবো। কেন সরাবো? কারণ ভাই এই রিঅ্যাকশনটাকে অটোমেটিক্যালি অনেক হিট ডেভেলপ করবে, সেটাই সাফিসিয়েন্ট বাকি মিথেনগুলোকে ভাই জ্বালিয়ে দেওয়ার জন্য, বুঝতে পেরেছিস? তাহলে আমি প্রথমে রিঅ্যাকশনটা একটুখানি হিট দিয়ে স্টার্ট করে দেবো, হয়ে গেল, রিঅ্যাকশন হওয়া স্টার্ট হয়ে গেছে, রিঅ্যাকশন থেকে আমার হিট বেরোচ্ছে, হিট বেরোচ্ছে মানে ভাই এক্সোথার্মিক রিঅ্যাকশন, ঠিক আছে? ওই হিটই সাফিসিয়েন্ট বাকি মিথেনগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তার মানে আমি কি বললাম বলতো, একটুখানি হিট দিয়ে সরিয়ে দেবো, সিম্পল হিসাব। আমি যাকে এটা এনার্জি সেভ করতে পারছি, আমাকে তো কন্টিনিউয়াসলি হিট আমার সাপ্লাই করে যেতে হচ্ছে না, একটুখানি হিট দিয়ে আমি সরিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? এইগুলোই তো এই কনসেপ্ট ইউজ করে ভাই, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে এই কনসেপ্ট ইউজ হচ্ছে। আমি জাস্ট একটু ইগনাইট করে দিলাম ইঞ্জিনটাকে, তারপরে ভাই বাকি খেলাটা নিজেই খেলে নিচ্ছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার কম্বাশন রিঅ্যাকশন মিথেনের, ক্লিয়ার? তা মিথেনের কম্বাশন রিঅ্যাকশন এখন করলাম, পরে এবার তুই ইথেনের কম্বাশন রিঅ্যাকশন লিখ দিই খাতার মধ্যে। তাহলে মিথেনের কম্বাশন রিঅ্যাকশন করলাম, এবার তুই ইথেনেরটা লেখ, ইথেনেরটা লেখ।
তাহলে কি হবে C2H6 প্লাস O2, প্রোডাক্ট আমার কি হবে CO2 প্লাস H2, ব্যালেন্সটা আবার তুই করছিস। C2H6 প্লাস O2 হিট দিচ্ছি, প্রোডাক্ট আমার হচ্ছে কি CO2 প্লাস H2O। কার কার জন্য পড়া থাকে এরপরে, কার কার পড়া থাকে, কটা থেকে থাকে তোদের, কটা থেকে থাকে পড়া? 11টা। তোদের? তোর 10:30। তোর 10:30 কোথা থেকে থাকে পড়া? তোর তোর কোথা থেকে, তোর কোথা থেকে তোদের, তোদের পড়া থাকে কোথা থেকে পড়া, লোকেশন কটা থেকে? 11টা। তোদের চলে হয়েছে, এটা লিখলাম C2H6 প্লাস O2 লিখেছিস, প্রোডাক্ট হয়েছে লিখলাম, ব্যালেন্স করেছিস, ব্যালেন্স করে কি আসলো ভাই, এটা C2 আছে তাহলে এটা করলাম 2, হাইড্রোজেন সাথে 6, কি করবো ওটাকে 3, অক্সিজেন কটা হলো ভাই রাইট সাইডে, রাইট সাইডে অক্সিজেন কটা, ভালো করে বল অক্সিজেন কটা রাইট সাইডে, রাইট সাইডে টোটাল নাম্বার অফ অক্সিজেন কটা, যোগ কর, যোগ কর ভালো করে, যোগ করতে তুই পারিস, কটা হচ্ছে 2 × 2 4 আর 3 × 1 7, লেফট সাইডে কটা আছে 2টো, এবার আমি কি করব, এদিকে 7 আছে এদিকে 2 আছে, তো আমি কি করবো জানেন, এদিকে লেফট, পরে মনে কি করবো এরপর, এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, 7/2, এক্স্যাক্টলি 7/2, এটা আছে 7টা এদিকে আছে 2টো, এটাকে মাল্টিপ্লাই করবো 7/2, 2 2 কেটে যাবে, পড়ে থাকবে 7, কিন্তু ক্লাস 10 না এইভাবে লিখলে হবে না, এটা ক্লাস 11 গিয়ে করতে পারো, ক্লাস 10 এইভাবে লিখতে হবে না। তাহলে ভাই এটাকে আমার পুরো যে ইন্টিজারে আনতে হয়, বলতো কত দিয়ে মাল্টিপ্লাই করবো পুরোটাকে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এটাকে আমার যদি 2টাকে কাটতে হয় নিচের 2, তাহলে উপরে ভাই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই পুরো ইকুয়েশন, আমি তো ইকুয়েশনের ডান দিক বাদিকে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করতেই পারি, বুঝতেই পারলাম। তাহলে এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 3 2 6, দেখে নিলাম ভাই এটা হচ্ছে আমার রিয়াকশন, বুঝতে পারছিস। তাহলে কম্বাশন রিয়াকশনের ইকুয়েশন কেউ মুখস্থ করে না, কেউ মুখস্থ করে না, সবাই এরকম বানিয়ে লিখে ফেলে, পারবো করতে। তাহলে C2H6 প্লাস 7O2 আমার প্রোডাক্ট হচ্ছে এটা, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার কম্বাশন রিয়াকশন অফ মিথেন অ্যাজ ওয়েল অ্যাজ ইথেন, দুখানেই পড়লাম, বুঝতে পেরেছিস। চল পরের টাইপ অফ রিয়াকশন, তাহলে হচ্ছে আমাদের কম্বাশন রিয়াকশন। তাহলে স্টেপগুলো লিখে রাখতে পারি, সাইডে লিখে রাখতে, কীভাবে করলাম লিখে রাখ, স্টেপ কীভাবে করছি, ব্যালেন্স স্টেপ বলে লেখ, আচ্ছা স্টেপগুলো লেখ, ব্যালেন্স কীভাবে করছি কম্বাশন রিয়াকশনকে লেখ। স্টেপ নাম্বার 1 ব্যালেন্স কার্বন, স্টেপ নাম্বার 1 হচ্ছে ব্যালেন্স কার্বন। স্টেপ 2 ব্যালেন্স হাইড্রোজেন। 3 নাম্বার স্টেপ ব্যালেন্স অক্সিজেন। ব্যালেন্স অক্সিজেন and keep in integer form, and keep in integer form। বুঝছেন, and keep in integer form। নোট বলে লিখে রাখ, একটু লেখ, নোট বলে লেখ, in incomplete combustion, in incomplete combustion, তোর খাতায় জায়গা নেই অঙ্কুশ, ওর মধ্যেই তুই ম্যানেজ করবি তাই তো, ওকে। in incomplete combustion of alkane like solid carbon, solid carbon ব্র্যাকেট লেখ চারকোল, এগুলো তোকে জিজ্ঞেস করবে না, এগুলো জাস্ট লিখছি, সলিড কার্বন ব্র্যাকেটে চারকোল ব্র্যাকেট ক্লোজ করে, অর কার্বন মনোঅক্সাইড, ফর্মুলা কি হয় CO, ঠিক আছে, ক্যাপিটাল C ক্যাপিটাল O, or carbon monoxide along with water is formed। ইনকমপ্লিট কম্বাশন করলে আমার কি ফর্ম হয়, বেসিক্যালি সলিড কার্বন, চারকোল হতে পারে, কার্বনের অনেক রকমের অ্যালোট্রোপ আছে, এগুলো আমাদের ক্লাস 10-এর পার্ট নয়, আর ওয়াটার ফর্ম হয়। যেমন এক্সাম্পল হচ্ছে ওই যে ভাই তুই দেখিস রাস্তাঘাটে পলিথিনের ব্যাগ পড়াচ্ছে, দেখেছিস পলিথিন ব্যাগ পড়াতে, পলিথিন মানে কি ইথিলিন, ইথিলিনের পলিমার, ওর মধ্যে গেছে বলতো ইথিলিন, ইথিলিনকে আমি চিনি ভাই, লাস্ট ক্লাসে কমন নেম শুনে ফেলেছি ইথিলিন, ইথিলিন জুড়ে জুড়ে একটা জিনিস বানানো হয়েছে, ওটা হচ্ছে পলিইথিলিন, যেটা হচ্ছে দোকানপাটে ইউজ করা হয়। এতবার করে ব্যান করে দেওয়ার পরেও নেচারকে নিয়ে আমরা ভাবি তো না, ওই জন্য দেখবি তোর বাড়িতে হাজার হাজার লাখ লাখ প্লাস্টিক আছে, তোর বাড়িতে ম্যাট্রেস খুলে দেখবি, আলমারি খুলে দেখবি লাখ লাখ প্লাস্টিক, তারপরেও ভাই দোকানে গেলে তোর বাড়ির লোক আর তুই একটা করে দাদা একটা প্লাস্টিক দিন, তারপরেও এত প্লাস্টিক তোর বাড়িতে জমানো আছে। আমরা চাইলে ভাই একটা প্লাস্টিক নিয়ে যেতেই পারি দোকানে, দেখবি একটু দোকানে ঘুরে বেড়াবি, রাস্তাঘাটে যখন দেখবি অবজার্ভ করবি
সবাই ভাই প্লাস্টিক চায়, আর দোকানদার দিয়েও দেয়। এত প্লাস্টিক সবাই বাড়িতে স্টোর করে, ঠিক আছে, সবাই বাড়িতে স্টোর করতে চাচ্ছে, কেন করছে কেউ জানে না। আর তারপরে কি করে ভাই, ওয়ান টাইম ইউজ করে ড্রেনে ফেলে দেয়। আমরা তো সবসময় নেচার নিয়ে ভাবি, ড্রেনের জল আটকে যায়, বৃষ্টি হলেই চারপাশে জল জমছে, ঠিক আছে, সমুদ্রে ফেলে দিই, যেখানে যা ইচ্ছা তাই করছি। নেচারও একদিনে রিটার্ন দেবে, নেচার একদিনে রিটার্ন দেবে, ঠিক আছে, পুরো সিস্টেম একদম রিফ্রেশ করে দেবে, সব একদম ডিস্ট্রয় করে দেবে, সিম্পলি সব। তাহলে আমরা নেচার নিয়ে এত ভাবি, কোথায় ভাবি, খাতায় কলমে ভাবি, পেন অ্যান্ড পেপার। আমরা এসে লিখি বড় বড়, পরীক্ষার সময় এসে লিখি যে নেচারকে কীভাবে বাঁচাবো, ট্রি প্ল্যান্টেশন করা দরকার, ঠিক আছে, এগুলো হচ্ছে খাতায় দেখবি আমরা গাছ লাগাই প্রচুর, খাতায় লিখি পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য। প্র্যাকটিক্যালি দেখবি আর গাছ লাগানোর কোনো জায়গাই নেই, সবাই গাছ কেটে দিয়ে ওখানে বড় বড় বিল্ডিং হচ্ছে, গাছ আর কেউ লাগায় না, লাগানোর জায়গা নেই, ঠিক আছে। তার মানে আমরা যত নেচার নিয়ে যা কিছু স্টেপ নিই সব খাতায় কলমে, পেন অ্যান্ড পেপারে। এই সবাই জানে ভাই প্লাস্টিক ব্যাগ যত পারবো আমরা রিইউজ করবো, কিন্তু না, রিইউজ না, আমরা নতুনভাবে বারবার কিনি দোকানে গিয়ে। দেখবি চারপাশে অবজার্ভ করি, তুই চাইলে এগুলো চেঞ্জ করতে পারিস, এবার যদি তোর ইচ্ছা হয় তাহলে তুই করবি, তুই বাড়ির লোককে এগুলো ব্যাপার চাইলে বোঝাতে পারিস যে আমি প্লাস্টিক ব্যাগটা রিইউজ করবো, বাড়িতে এত জমি রেখে কী লাভ, ঠিক আছে। যাই হোক চল, তাহলে এই হচ্ছে আমাদের নেচার নিয়ে আমাদের ভাবনা চিন্তা। তাহলে কম্বাশন রিয়াকশন ইনকমপ্লিট যখন করছি পলিথিলিন ব্যাগকে, তুই দেখবি কালো কালো পড়ে আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে আমার কি বলতো কার্বন একটা ইলেকট্রোপ পড়ে আছে, এটা কার্বন একটা ইলেকট্রোপ পড়ে আছে। আমরা পলিথিনকে পুরি এখন, ঠিক আছে, কি যদি আমি সাফিসিয়েন্ট অক্সিজেন দিয়ে এবার করতে পারি হিট, তাহলে ওটা আমার কার্বন ডাইঅক্সাইড ফর্মে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, ওটা আমার প্র্যাকটিক্যালি করা পসিবল না, মানে ইন্ডাস্ট্রিয়াল সেটআপে করতে পারি, প্রচুর হিট লাগবে, বোঝা গেছে, ওটা আমি নর্মালি করতে পারবো। এখানে আমি এটা করতে পারছি না, নর্মাল যখন দোকানে পুড়ছে ওটা আমার কালোটা পড়েই থাকছে, বুঝতে পেরেছিস। তাহলে এই হচ্ছে আমার নর্মাল সেটআপে ইনকমপ্লিট কম্বাশন। চল পরে একটা হেডিং দেখা দেয়, লেখ। এইবার আমরা সাবস্টিটিউশনের প্রপার এক্সাম্পল দেখব, লেখ খাতায় হেডিং দে, 2 নম্বর টাইপ অফ রিয়াকশন। কম্বাশনও অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন, কিন্তু আমাদের না সিলেবাসে ওটার মেকানিজম নেই বলে হয়তো বুঝতে পারবো না, যে 4টে হাইড্রোজেন ছিল, এখন তো 2খানা অক্সিজেন, তাহলে কি করে সাবস্টিটিউশন হবে, মেকানিজম থাকলে বুঝতাম। 2 নম্বর তুই এক্স্যাক্টলি বুঝতে পারবি যে সাবস্টিটিউশনই হচ্ছে। চল তাহলে 2 নম্বর লেখ, সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে। চল শুরু করা যাক, ভালো করে দেখবি সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে আমার কাছে আছে হচ্ছে ভাই এই মলিকুলটা মিথেন, CH4, আমি এক কাজ করে এটাকে খুলে আঁকলাম, মিথেন CH4। এইবারে দেখ ভাই CH4 মানে এখানে CH বন্ড আছে, সেগুলো CH সিঙ্গেল বন্ড। সাবস্টিটিউশন মানে কি, এখন সিম্পল যদি বুঝি, সাবস্টিটিউশন মানে কি, হাইড্রোজেন সরে ওর জায়গায় ওটা ঢুকে যাবে। চল আমি একটা কাজ করি, তুইও করছিস, এর মধ্যে আমি একটা রিয়েজেন্ট দেবো। কোন রিয়েজেন্ট, আমি এর মধ্যে দিতে পারি X2। X2 মানে কি বলতো, X মানে বেসিক্যালি কেমিস্ট্রিতে হ্যালোজেনকে ডিনোট করে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইভাবে কেমিস্ট্রিতে হ্যালোজেনকে ডিনোট করা হয়। সাইডে লিখে রাখলাম X ইকুয়ালস টু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। X মানে হচ্ছে কেমিস্ট্রিতে বেসিক্যালি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেনগুলোকে ডিনোট করা হয়। ওকে চল দেখ, তার মানে আমি চাইলে এর উপরে X2 লিখতে পারি, আমি লিখছি না, কারণ তোর বইতে দেখ X2 লেখে নি মনে হয়, বইতে Cl2 লেখা আছে, ঠিক আছে, বইতে Cl2 দেওয়া। তাহলে চল আমি এর মধ্যে দিলাম হচ্ছে Cl2, এদিকে তাকা, Cl2 আমি এর মধ্যে দিলাম। এইবারে Cl2 সাথে ভাই আমাকে একটা কিছু দিতে হবে, কি দিচ্ছি ভালো করে দেখবি এখানে। আমার টার্গেট হচ্ছে ভাই CH বন্ডগুলো ভাঙা। তাহলে CH বন্ডগুলো ভাঙা মানে কি বলতো, আমাকে করতে হবে যেটা, এই বন্ডের তো একটা এনার্জি আছে অবভিয়াসলি, আমাকে এর থেকে বেশি এনার্জি দিতে হবে অবভিয়াসলি। আমি যদি বেশি এনার্জি তাহলে এই বন্ডটা ভাঙতে পারবো, নাহলে তো আমি পারবো না, কম এনার্জি আমি কীভাবে ভাঙবো, তাহলে আমাকে এর থেকে একটা বেশি এনার্জি দিয়ে এই বন্ডটা ভাঙতে হবে। এবারে এই এনার্জির সোর্স হিসাবে কি ইউজ করবো, অনেক কিছু ইউজ করা যায় এনার্জির সোর্স হিসাবে। দেখ বেসিক্যালি তুই ফিজিক্সে এখন অব্দি পড়েছিস এই ফর্মুলাটা, E ইকুয়ালস টু hc/λ পড়েছিস, বা E ইকুয়ালস টু h ইন্টু নিউ পড়েছিস, এটা E ইকুয়ালস টু h নিউ, এইসব ফর্মুলা ক্লাস 11-এ তুই ফিজিক্স কেন কেমিস্ট্রিতেও পড়বি, E ইকুয়ালস টু hc/λ আর E ইকুয়ালস টু h নিউ। E মানে হচ্ছে এনার্জি, ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেংথ, ওয়েভলেংথ তো তুই শুনেছিস ফিজিক্সে, আর নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সি মানে হচ্ছে স্পিড অফ লাইট, ই হচ্ছে এনার্জি, ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ, আর নিউ মানে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ওকে, ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি, ওয়েভলেংথ মানে কি, ওয়েভলেংথ মানে তুই দেখেছিস, ওয়েভলেংথ মানে হচ্ছে সাপোজ আমার কাছে এরকম ওয়েভ আছে, দুটো ধরো আমি ওয়েভ আঁকবো, এটা একটা ওয়েভ, বাকি বারটা আমি রাখছি না, আরেকটা ওয়েভ ধরো আমার আছে এরকম, ঠিক আছে। দুখানার মধ্যে কোনটার ওয়েভলেংথ বেশি, উপরটার ওয়েভলেংথ বেশি। ওয়েভলেংথ মানে কি, ওয়েভলেংথ মানে হচ্ছে একটা ওয়েভ যতটা ডিস্টেন্স কভার করছে, তাই তো, একটা যখন পিরিয়ড কমপ্লিট করছে তখন যতটা ডিস্টেন্স কভার করলো, তুই দেখ এরপরে এটাই বারবার রিপিট হবে, তারপরে এরকমই চলছে, তাহলে এটা হচ্ছে মানে এটার ওয়েভলেংথ, এটার ওয়েভলেংথ এইটুকু হবে, এই যে এটাই বারবার রিপিট হবে, এটাই বুঝতে পারলাম, এরকম চলছে,
তাহলে ভাই এটা হচ্ছে আমার এটা ওয়েভলেংথটা, আর এখানে এটা ওয়েভলেংথ, এটা দুখানার মধ্যে কার ওয়েভলেংথ বেশি? উপরেরটা ওয়েভলেংথ আমার বেশি, বুঝলাম। ওয়েভলেংথ বেশি মানে আমার বোঝা গেছে। তুই বল তাহলে যে ওয়েভের ওয়েভলেংথ বেশি হবে সেই ওয়েভটার এনার্জি বেশি হবে না কম হবে? কম হবে। কেন? ইনভার্সলি প্রপোর্শনাল বলে, দেখতে পাচ্ছি ই যত বেশি ল্যামডা তত আমার কম হবে, স্বাভাবিক হবে, সিম্পল হিসাবে ইনভার্সলি প্রপোর্শনাল। এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট, ওগুলো ক্লাস 11-এ যাবে, ওটা বলে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আর সি হচ্ছে স্পিড অফ লাইট। ফ্রিকোয়েন্সি কোন দুখানা কোন ওয়েভটার বেশি? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ইউনিট টাইমে যতবার ভাই ওয়েভটা রিপিট হচ্ছে, সিম্পল তাই বলে। তাহলে এই দুখানার মধ্যে ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে এটা, বুঝলাম ভাই। এখানে একবার রিপিট হচ্ছে, আরও একবার রিপিট হচ্ছে, হয়ে গেছে। তাহলে কম টাইমে এটা অনেক বেশিবার রিপিট হলো, তাহলে ফ্রিকোয়েন্সি যত বেশি হয় এনার্জি তোমার তত কি হয়? বেশি না কম? ফ্রিকোয়েন্সি যত বেশি তত হচ্ছে আমার এনার্জি বেশি। কেন? ডাইরেক্টলি প্রপোর্শনাল, ই ইকুয়ালস টু এইচ নিউ বলে, বোঝা গেছে। তাহলে ফ্রিকোয়েন্সি ওয়েভলেংথ আর আমি এনার্জি রিলেশন বুঝতে পারলাম, এটা রিলেশন নর্মাল। এইবারে ওয়েভলেংথ আমার আলাদা আলাদা ওয়েভের আলাদা আলাদা হয়, আলাদা আলাদা ওয়েভের ওয়েভলেংথ হচ্ছে আমার আলাদা আলাদা হয়। নর্মালি এই হচ্ছে আমার ওয়েভলেংথের স্কেল: কসমিক, গামা, এক্স রে, ইউভি, ভিজিবল, আইআর, তারপর মাইক্রো, রেডার, তারপর হচ্ছে রেডিও ওয়েভ। এই হচ্ছে আমার রেঞ্জ: কসমিক, গামা, এক্স রে, ইউভি, ভিজিবল, আইআর, মাইক্রো, রেডার, রেডিও ওয়েভ। এই হচ্ছে আমার ওয়েভলেংথের রিজিয়ন, ঠিক আছে? কসমিক রে, গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল রে, আইআর, মাইক্রো, রেডার, রেডিও ওয়েভ, ঠিক আছে? ঠিক আছে এত অবধি? তাহলে হচ্ছে আমার ওয়েভলেংথের আলাদা রিজিয়ন। রিজিয়নটা আমার কিসের বেসিসে সাজানো? রিজিয়নটা হচ্ছে আমার এরকম সাজানো, যত আমি এদিক থেকে ওদিকে যাচ্ছি, যত আমি এদিক থেকে ওইদিকে অ্যারো দিলাম, তত হচ্ছে আমার ওয়েভলেংথ মানে ল্যামডা, এটা ল্যামডা বেসিক্যালি, ল্যামডা আমার তত বাড়বে। এই সাইনটার মানে হচ্ছে ইনক্রিজ করা, বুঝলাম? তাহলে যত আমি এদিক থেকে ওদিকে যাবো তত হচ্ছে আমার ওয়েভলেংথ বাড়ছে, ঠিক আছে? ওয়েভলেংথ যদি আমার বাড়ে তাহলে আমার এনার্জি বাড়বে না কমবে? এনার্জি আমার কমবে, এনার্জি আমার কমেছে, ঠিক আছে? এনার্জি আমার কমবে। এখন এনার্জি আমার কমছে, এইবারে ভিজিবল রিজিয়ন, তাহলে ওয়েভলেংথ অবভিয়াসলি, তুই ফিজিক্সে এখন অব্দি ন্যানোমিটার পড়েছিস? ন্যানোমিটার, ন্যানোমিটার পড়েছিস? অ্যাংস্ট্রম পড়েছিস? অ্যাংস্ট্রম পড়েছিস? অ্যাংস্ট্রম এগুলো তো লাগে ভাই অঙ্ক করতে গেলে ফিজিক্সে। তো বেসিক্যালি অ্যাংস্ট্রম মানে কত সেন্টিমিটার তোর আইডিয়া আছে? অ্যাংস্ট্রম মানে কত মিটার তোর আইডিয়া আছে? 10⁻⁻10 না 10⁻⁻8 এটা তুই জানিস। ন্যানোমিটার মানে জানিস 10⁻⁹ না 10⁻�6। মাইক্রোমিটার শুনেছিস? মাইক্রোমিটার 10⁻⁶। এই রেঞ্জগুলো তুই জানিস কোনটা কতটা। ভিজিবল রিজিয়ন হচ্ছে আমার বেসিক্যালি 400 ন্যানোমিটার থেকে 750 700 এরকম রেঞ্জে, কোথাও 400 থেকে 800 লেখা, কোথাও 400 থেকে 750 লেখা, এটা হচ্ছে আমার ভিজিবল রেঞ্জ। তাহলে ভিজিবল এখান থেকে স্টার্ট হলো 750 অব্দি এরকম চলছে, এটা হচ্ছে আমার ভিজিবল রেঞ্জ। তার মানে এই প্রত্যেকটা হচ্ছে আমার আলাদা আলাদা ওয়েভ আছে, সব কথা জায়গায় বুঝতে পারছি, আলাদা আলাদা ওয়েভ লেংথ প্রত্যেকটা। এইবারে তুই দেখ ভিজিবলে, ভিজিবলের রিজিয়নটা কীরকম থাকে? 400 ন্যানোমিটারে হচ্ছে আমার থাকে হচ্ছে বেসিক্যালি ভায়োলেটটা, তারপরে ভিভ জিওর চলছে, ঠিক আছে? তারপরে এখানে গ্রিন থাকবে, শেষ হবে হচ্ছে আমার রেডে। এইটা হচ্ছে আমার বেসিক্যালি ভিজিবল রিজিয়নটা পুরোটাই এরকম, ভিভ জিওরের পার্ট এরকম। তার মানে ভায়োলেটের হচ্ছে ওয়েভলেংথ কম, রেডের হচ্ছে আমার ওয়েভলেংথ বেশি। এইসবের জন্য ফিজিক্সে তুই পড়েছিস ভাই কোথায় ট্রাফিকে কি লাইট ইউজ করবে, সব তোর ফিজিক্সের পার্ট। এইবারে দেখ রেড আর ভায়োলেটের মধ্যে কার এনার্জি বেশি? ভায়োলেটের এনার্জি হচ্ছে আমার বেশি, ভায়োলেটের আমার এনার্জি বেশি। ভিজিবলের এই রেঞ্জটা আমরা খালি চোখে দেখতে পাই, এই জন্য আমরা কালার দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ইউভিরে দেখতে পাবো না খালি চোখে, ওটা আমরা দেখতে পাই না, পশুরা হয়তো দেখতে পায়, ঠিক আছে? পশু পাখিরা দেখতে পায়। আইআর আমরা খালি চোখে দেখতে পাবো না, আইআর রেঞ্জটা, আইআর রেঞ্জ আমরা খালি চোখে দেখতে পাবো না। এক্স রে খালি চোখে দেখতে পাই না আমরা, এগুলো বুঝতে পারছি। মাইক্রোওয়েভ, রেডার, রেডিও ওয়েভ, এগুলো আমরা দেখতে পাই না। আইআর মানে হচ্ছে ইনফ্রারেড, ঠিক আছে? এগুলো আমরা খালি চোখে দেখতে পাই, আমরা শুধুমাত্র ভিজিবলটা আমাদের চোখের যে সেন্সার আছে আমরা এত অবধি দেখতে পাই, বুঝতে পারলাম? ক্যামেরার সেন্সার তো আলাদা আলাদা বানানো যায়, নাইট ভিশন ক্যামেরা, ওখানে সব আলাদা আলাদা রেঞ্জ যেগুলো বানানো, তাহলে ওদের ভাই ক্যাপাসিটি, ওদের সেন্সার আলাদা, ঠিক আছে? তো ওখানে আমি আইআর দিয়ে দেখতে পাই, নাইট ভিশন আমি দেখতে পাই আইআর দিয়ে, ওগুলো আমি দেখতে পাই, ওগুলো ক্যামেরার সেন্সার বানানো হয়েছে ওরকম। তো এইবারে কসমিক, গামা, এক্স, তুই বল এদের মধ্যে সবচেয়ে বেশি এনার্জি কার? কসমিক রে। কসমিক রে সোলার স্টর্ম হলে ফর্ম হয়, ঠিক আছে? সোলার সিস্টেমের পার্ট কসমিক রে, বুঝতে পারছি। গামা রে, এক্স রে, এক্স রে হাই এনার্জি, অবভিয়াসলি এক্স রে এনার্জি অনেক বেশি। এই জন্য তুই দেখবি যখন এক্স রে দোকানে করা হয় না, তোকে এক্স রের মধ্যে ঢুকিয়ে রেখে দেয় না, সঙ্গে আমার সঙ্গে সঙ্গে আমার স্ক্যান করে দেখবি বেরিয়ে চলে যায় এক্স রে। দেখবি এক্স রে করতে গেলে কতক্ষণে কিচ্ছু হয় না, তোর ধর হাত ভেঙে গেছে, মারামারি করেছিস স্কুলে বন্ধুর সাথে, হাত ভেঙে গেছে, তোকে দেখবি এক্স রে করতে নিয়ে গেছে, হাতটা রাখলো সঙ্গে সঙ্গে হয়ে যাবে এক্স রে,
এরকম না যে এক্সরে তোর মধ্যে স্ক্যান হয়েই যাচ্ছে, এরকম হয় না, ঠিক আছে? জেরক্স করা মানে কিন্তু এক্সরে না ভাই, জেরক্স করা মানে এক্সরে না, ঠিক আছে? তো ভাই এক্সরে আমি করছি এখানে, তো এক্সরে যখন ইনস্ট্যান্টলি হবে, হাই এনার্জি ইউভি, ইউভি লাইটের আমার এনার্জি বেশি ভিজিবলের থেকে। এর জন্য আমার কি হয় বলতো, আমার যেটা হয়, সূর্য থেকে আমাদের ইউভি লাইট আসছে, ইউভি লাইট যদি আমাদের বেশি কন্ট্যাক্টে থাকে বডির, তাহলে আমাদের ইউভি লাইটের এনার্জির যে এনার্জি রেঞ্জটা হয়, ইউভির তো ওয়েভলেংথ বেশি, সরি কম, ওয়েভলেংথ কম মানে এনার্জি বেশি ভিজিবলের থেকে। যেহেতু আমার এনার্জি বেশি, ইউভির রেগুলো কিন্তু আমার সাফিসিয়েন্ট এনার্জি আছে বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে বন্ডগুলোকে ব্রেক করে দেওয়ার জন্য। এই জন্য কিন্তু আমাদের ইউভির কন্ট্যাক্টে বেশিক্ষণ থাকতে নেই, বুঝতে পেরেছিস? এখন ওজোন লেয়ারে যে হোলটা হচ্ছে, ওজোন হোল হওয়ার ফলে কি হচ্ছে, সূর্য থেকে যে ইউভি রেগুলো আসছে সেগুলো ভাই পৃথিবীতে ঢুকে যাচ্ছে, যার ফলে আমাদের ইউভির কন্ট্যাক্ট আমরা বেশি আসছি, তার ফলে সমস্ত প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এই হচ্ছে আমাদের ইউভির গল্প। তাহলে ইউভির আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের মলিকুলগুলোকে ভেঙে দেওয়ার জন্য সাফিসিয়েন্ট, বন্ডগুলোকে ভাঙতে পারে, বোঝা গেল? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে আমাদের ইউভির পার্ট। এইবারে সূর্য থেকে তোর রে আসছে, ওর মধ্যে ইউভিও আছে। এখন আমি কি করবো বলতো, আমি টার্গেট করবো হচ্ছে আমার ইউভিটাকে দরকার। কেন আমার ইউভিটাকে দরকার হচ্ছে? এই বন্ডগুলো ভাঙার জন্য। আমি বন্ড ভাঙতে পারবো, ইউভি দিয়ে আমার এই বন্ডটা ভাঙা পসিবল। তাহলে এই সূর্য থেকে যে রেগুলো আসছে, তাহলে ওর মধ্যে থেকে আমি ফিল্টার করে ইউভি রেটা বার করে নেবো। কীভাবে করবো? এর জন্য আমার ভাই ফিজিক্স ও অপটিক্সের হেল্প নেবো। ফিজিক্স করা যায় এগুলো। ধর আমার আলাদা আলাদা ওয়েভলেংথের লাইট আসছে, আমার ওখান থেকে যেটা দরকার সেটাকে আমি ফিল্টার করে বার করে নিলাম। সেটা ফিজিক্সে তোকে ইনস্ট্রুমেন্ট আছে ওরকম, অপটিক্সে স্পেশাল লেন্স ইউজ করবো, আমার যে ওয়েভলেংথটা দরকার সেটা আমি ফিল্টার করে বার করে নিলাম, বাকিগুলো আটকে গেল। এটা ফিজিক্সে করা একদমই সোজা ব্যাপার। তাহলে এই জন্য তুই দেখবি এখানে কোথাও কোথাও লেখা থাকে Cl2 নিচে ইউভি। এই ইউভিটা আমি কোথা থেকে দিতে পারি? এবার দেখ, চাইলে ভাই ইউভিটাকে, এ তো ব্যাংকে যে নোট কাউন্ট করে না, ফেক নোট নাকি ঠিক নোট, ওটার জন্য ইউভি লাইট ইউজ করি। তাহলে আমি ইউভি লাইটের সোর্সও ইউজ করতে পারি, ইউভি লাইটের সোর্স ইউজ করতে পারি, সেটা আমি ভাই বানাতেই পারি ইউভি লাইটের সোর্স। তাহলে এই ইউভিটা আমি সূর্য থেকেও কালেক্ট করতে পারি, বা আমি আর্টিফিশিয়ালি বানাতে পারি ইউভি লাইটের সোর্স দিয়ে, বুঝতেই পারলাম। এবারে এটাকে আরও একটা ভার্সন লেখা থাকে, ডিফিউজড সানলাইট। ডিফিউজড সানলাইট মানে হচ্ছে এই সানলাইটটাকে আমি কি করেছি, ফিল্টার করে ইউভিটা কালেক্ট করে নিয়েছি। তাহলে এটার মানে আমি বুঝলাম, প্রত্যেকটা লাইনের মানে আমি বুঝতে পারলাম। ইউভি আমি সোর্স থেকে দিতে পারি ডাইরেক্ট, বা আমি সানলাইট থেকে ফিল্টার করে দিলাম, ওটাকে বলে ডিফিউজ সানলাইট, বোঝা গেল? তাহলে ডিফিউজ সানলাইট দিচ্ছি, তোর বইতে এরকম লেখা আছে, বা দেখবি এটা তোর বইতে লেখা আছে ওর এইচ নিউ লেখা আছে, Cl2 ইউভি বা Cl2 ডিফিউজ সানলাইট বা Cl2H নিউ। এটা হচ্ছে নিউ সাইন, ঠিক আছে? নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা নিউ সাইন, নিউ। ওকে, আলফা বিটা গামা ডেল্টা তুই যেরকম চিনিস, ওটা হচ্ছে নিউ সাইন। নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে এইচ নিউ। তাহলে এই ভার্সনগুলো তো লেখা থাকতে পারে, লিখছিস তো খাতার মধ্যে নাকি শুধু দেখছিস? তাহলে এই হচ্ছে আমাদের